অনেক রকমের পরীক্ষা পাশ করে মেয়েটি এক বড়লোক বাড়ির বউ হয়, যেখানে তার কাজ ছিল বংশের বাতির জন্ম দেওয়া। কিন্তু একটা বাচ্চার জায়গায় মেয়েটি হয়ে ওঠে 9টি সন্তানের মা। এই নিয়ে মজাদার এবং মিষ্টি একটা গল্প আজকে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা এন্টারটেনমেন্ট এক্সপ্লেনেশনে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যেই আমরা আমাদের প্রধান চরিত্র লুনাকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে লুনা বেশ ভালোই গরিব ছিল, এবং সে তার ঘরে বসে কাপ নুডলস খেতে খেতে তার বাবার হসপিটাল বিল দেখছিল। লুনার বাবা বেশ কিছু মাস ধরে হসপিটালে ভর্তি ছিল, এবং সেগুলোর বিল দেওয়ার জন্য লুনাকে প্রচুর কাজ করতে হতো, কিন্তু তারপরেও টাকায় লুনা কুলোতে পারছিল না। লুনা ভাবে যে আর কতদিন আমাকে গরিব থাকতে হবে। গড, তুমি কি এমন কিছু একটা করতে পারো না যাতে আমি হঠাৎ করেই বড়লোক হয়ে যাই? এবং তখনই লুনা তার জানলার বাইরে একটা বিশাল বড় জ্বলন্ত বিলবোর্ড দেখতে পায়, যেখানে কিনা একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, এবং সেই অ্যাডভার্টাইজমেন্টে শহরের সবচেয়ে ধনী পরিবারের ছেলের জন্য বউ খোঁজা হচ্ছিল। এবং শুধুমাত্র বউ খোঁজা হচ্ছিল না, নতুন বউয়ের জন্য তাদের কিছু ক্রাইটেরিয়াও ছিল। প্রথমত, মেয়েটিকে ভীষণই হেলদি হতে হবে, এবং তার কোনো রকমের নেশা বা বাজে অভ্যাস যাতে না থাকে। দ্বিতীয়ত, মেয়েটির কোনো রোগ থাকলে চলবে না, যাতে মেয়েটি বাই পরিবারের পরবর্তী বংশের জন্ম খুবই সুস্থভাবে দিতে পারে। এবং মেয়েটির প্রধান কাজই হচ্ছে বাই পরিবারের বংশধরের জন্ম দেওয়া। কিন্তু এতে মেয়েটির কি লাভ হবে? মেয়েটির লাভ হবে এটাই যে এই কাজের জন্য সে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবে। মেয়েটি প্রেগনেন্ট হলেই 5 মিলিয়ন টাকা পাবে। যদি সে ছেলে সন্তানের জন্ম দেয় তাহলে সন্তান প্রতি 30 মিলিয়ন টাকা, আর মেয়ে সন্তানের জন্ম দিলে সন্তান প্রতি 20 মিলিয়ন টাকা পাবে। এবার লুনা তো এই অ্যাডভার্টাইজ দেখেই পাগল হয়ে যায় যে এই জবটা আমাকে পেতেই হবে। ছোটবেলা থেকেই আমি খুবই হেলদি, কখনোই আমার কোনো রকমের অসুখ হয়নি, আমি নিশ্চয়ই খুব সহজে কনসিভ করতে পারবো। আর তাছাড়া ছোটবেলায় একজন অ্যাস্ট্রোলজার আমাকে দেখে বলেছিল যে আমি অনেক সন্তানের মা হব। সুতরাং আমি তো এক্ষুনি যাচ্ছি অ্যাপ্লাই করতে, এটাই আমার ধনী হওয়ার একমাত্র সুযোগ। এবং এই বলে লুনা তো এখানে অ্যাপ্লাই করতে চলে যায়, এবং এই বাই পরিবারের বাটলার লি লুনা এবং অন্যান্য মেয়েদের ফর্ম জমা নিচ্ছিল। এবার বাটলার লি তো বলে ওঠে যে এই নাও, এই ফর্মটা তুমি ফিল আপ করো, তারপর তোমাদের যে ফিজিক্যাল এক্সামিনেশন হবে সেখানে চলে যাও। লুনা বলে ওঠে যে আজ অব্দি ছোটবেলা থেকে আমার একটা জ্বর কাশি সর্দি পর্যন্ত হয়নি, আমি ফিজিক্যালি একদম ফিট, কিন্তু যেহেতু জবের জন্য এটা করতেই হবে তাই আমি যাচ্ছি। এবং বলে লুনা তো ফর্ম নিয়ে চলে যায়, এবং বাটলার লি তো তখনই মনে মনে ভাবে যে তুমি যেরকম এক্সামিনেশন ভাবছো এটা সেরকম নয়। এবার লুনা পিছনে গিয়ে দেখে যে সেটা আসলে একটা আর্মি গ্রাউন্ড ছিল, মানে একদিক দিয়ে বিমান উড়ে যাচ্ছে, একদিকে ট্যাঙ্ক রাখা, একদিকে আর্মির লোকেরা প্যারেড করছে। লুনা বুঝতে পারে না যে এখানে কি ধরনের এক্সাম হবে, এবং সেখানেই লুনা অন্যান্য বেশ কিছু মেয়েদেরও দেখতে পায় যারা কিনা এই পদের জন্যই অ্যাপ্লাই করতে এসেছিল, কিন্তু তারা সব বড়লোক পশ পরিবারের মেয়েরা ছিল। এবার সেখানে আমরা চায়নারই বেশ কিছু বিখ্যাত পরিবারের মেয়েদের দেখতে পাই, যাদের মধ্যে আমরা নরা, বেলা এবং আইভিকে দেখতে পাই। এবার লুনা তো সেখানে গিয়ে তাদেরকে হাই করে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা লুনাকে একদমই পাত্তা দেয় না। আইভি বলে ওঠে যে তুমি লুনা কই পরিবার বলে কোনো বিখ্যাত পরিবারের কথা তো আমি শুনিনি। এবং বেলা তো তখনই বলে ওঠে যে ওর জামা কাপড় দেখে বুঝছো না, ও কোনো বিখ্যাত পরিবারের মেয়ে না। লুনা বলে ওঠে যে বিখ্যাত পরিবারের মেয়ে হতে হবে এমনটা তো ক্রাইটেরিয়া ছিল না, আমি খুবই হেলদি একজন মেয়ে, সুতরাং আমি এই জবটা জিতেই ছাড়বো। এবার তার কিছুক্ষণের মধ্যেই সেখানে বাটলার লি হাজির হয়, এবং তার পোশাক তো একদম বদলে গেছিল, মানে সে একেবারে আর্মির কমান্ডোর মতো ড্রেস পরে নিয়েছিল। বাটলার লি বলে ওঠে যে এখন থেকে আমি তোমাদের কমান্ডার লি, এবং আমি যা বলবো তোমাদের সেটা করতে হবে, এবং তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে যে একটা দৌড় প্রতিযোগিতা হবে। এবার এইসব যেখানে হচ্ছিল তার কাছাকাছি একটা জায়গায় আমরা একটা গাড়ি দেখতে পাই, এবং সেই গাড়িতে বাই পরিবারের ছেলে, অর্থাৎ কিনা যার সাথে এই মেয়েটির বিয়ে হবে, মানে প্রতিযোগিতার বিজয়ীর বিয়ে হবে, সেই ছেলে অ্যালেক্সকে দেখতে পাই। এবং অ্যালেক্সের সাথে আমরা তার দাদিকেও দেখতে পাই। দাদি তো একেবারে গাড়ির ওপর দিয়ে দূরবীন নিয়ে সবকিছু দেখছিল, এবং অ্যালেক্সের থেকে দাদি এই বিয়ে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। আসলে অ্যালেক্স খুবই ইন্ট্রোভার্ট টাইপের ছিল, তাই জন্য সে সবসময় তার কাজ টাজ নিয়েই ব্যস্ত থাকতো, এইসব বিয়ে নিয়ে তার কোনো
চিন্তা ভাবনাই ছিল না। এবার দাদি তো দূরবীন দিয়ে অন্যান্য মেয়েদের সাথে লুনাকেও দেখতে পায় এবং লুনাকে দেখে দাদির বেশ ভালোই লাগে এবং দাদি মনে মনে লুনাকেই সাপোর্ট করতে থাকে যে আমার মনে হচ্ছে এই মেয়েটাই জিতবে। এবার অপর দিকে আমরা ওই প্রতিযোগিতার দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে আইভি তো তখনই বলে ওঠে যে বাটলার লি, এই সমস্ত ফিজিক্যাল টেস্ট আমরা কেন দেব? আমরা যথেষ্ট বড় লোক বাড়ির মেয়ে, সুতরাং এই সমস্ত কিছু আমাদের দ্বারা কি করেই বা পসিবল? বাটলার লি বলে ওঠে যে এটা তোমাদের দিতেই হবে। একটা বাচ্চার জন্ম দেওয়া অত্যন্ত কঠিন এবং শারীরিক পরিশ্রমের একটা কাজ। তোমাদের মধ্যে সেই পেন এন্ডিওরেন্সের ক্ষমতা রয়েছে কিনা সেইটা পরীক্ষা করার জন্যই এই পরীক্ষা। এবার তোমাদের যে পরীক্ষা সেটা 4 রাউন্ডে হবে। প্রথম রাউন্ডটা হচ্ছে দৌড় প্রতিযোগিতা। এখানে তোমাদের 5 কিলোমিটার 30 মিনিটের মধ্যে দৌড়াতে হবে। এবার এই বলে সে তো টাইমার স্টার্ট করে দেয় এবং সকলেই দৌড়াতে শুরু করে দেয়। অন্যান্য মেয়েরা অনেকেই হাই হিল পরে এসেছিল, কেউ তো গাউন পরে এসেছিল এবং এইরকম সাজগোজ নিয়ে আর এরকম হাই হিল জুতো পরে তাদের পক্ষে দৌড়ানো তো খুব কঠিন হয়ে যাচ্ছিল। কিন্তু তারা দৌড় শুরু করে দিলেও লুনা তখনও তার দৌড় শুরু করে না। আমরা দেখতে পাই যে লুনা তো প্রথমেই তার মাথায় একটা লাল ফেটটি বেঁধে নেয় এবং তারপর সে নিজেকে এক্সারসাইজ করে চাঙ্গা করে নেয়। লুনা একদম প্রফেশনাল রেসারের মতো পোজ নিয়ে তার দৌড় শুরু করে এবং লুনা এমন দৌড় দেয় যে তার দৌড়ের হাওয়াতে বাটলার লিয়ের মাথার পরচুল উড়ে যায়। লুনা তো একদম চিতাবাঘের মতো দৌড়ে দৌড়ে সবার প্রথমে 5 কিলোমিটার রান কমপ্লিট করে নেয়। এবার দাদিমা তো দূরবীন দিয়ে এইসব দেখছিল এবং সে তো লুনার দৌড় দেখে অবাক হয়ে যায় যে এইটুকু একটা মেয়ের দৌড়ে এত ক্ষমতা। অপরদিকে অন্যান্য যে সমস্ত বড়লোক বাড়ির মেয়েরা ছিল তারা তো দৌড় কমপ্লিটই করতে পারে না, তারা মাঝপথেই হাল ছেড়ে দেয়। এমনকি একজন তো রেস ট্র্যাকে বসেই মেকআপ করতে শুরু করে দেয় যে এইসব আমার দ্বারা হবে না। এবং প্রথম রাউন্ডে খুব সহজেই লুনা বিজয়ী হয়ে যায়। মাত্র 14 মিনিট 30 সেকেন্ডে সে 5 কিলোমিটার রান কমপ্লিট করে ফেলে। মানে বলতে গেলে সে একেবারে ওয়ার্ল্ড রেকর্ড করেই ফেলছিল এবং বাটলার লিও তো তাতে খুব খুশি হয়। অন্যান্য বড়লোক বাড়ির মেয়েরা ভাবে যে এই প্রথম রাউন্ডটাও জিতে গেছে ভালো কথা, কিন্তু পরের রাউন্ডগুলো আমরাই জিতবো। এবার আমরা পরের রাউন্ডের দৃশ্য দেখতে পাই এবং দ্বিতীয় রাউন্ড ছিল যে কে কত বেশি খাবার খেতে পারে, মানে নির্দিষ্ট পরিমাণ খাবার কে সবার আগে কমপ্লিট করতে পারে। কারণ যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয় তার তো একটা নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়ার দরকার হয় বাচ্চাটাকে ভালোভাবে গড়ে তোলার জন্য। তাই জন্যই সেকেন্ড রাউন্ডটা ছিল খাওয়া নিয়ে। এবার এই ধরনের টেস্টি টেস্টি মাংস, চিংড়ি মাছ, নানা রকমের খাবার দেখে লুনার তো জিভ দিয়ে জল পড়ছিল, কারণ সে তো এই ধরনের খাবার খুব একটা পেতো না। কিন্তু অন্যান্য বড় লোকের মাইয়া যারা ছিল তাদের আবার এইসব খাবার দেখে খুব একটা ভালো লাগে না। একজন বলে ওঠে যে আমি তো এইসব খাবার খাই না, আমি তো এখন মেডিটেরিয়ান ডায়েটে রয়েছি, তাই এইসব খাবারে আমার গন্ধ লাগছে। অপরজন তো বলে ওঠে যে আমি তো এখন প্রোটিন রিচ ডায়েট করছি, আমি কেবলমাত্র হাই প্রোটিন ফুড খাই, এই সমস্ত খাবারগুলো আমার খেতে ভালো লাগছে না। এবং অপরজন বলে ওঠে যে এগুলো অর্গ্যানিক, তো আমি আবার যে কোনো খাবার দাবার খাই না। কিন্তু এদের এই সমস্ত নাক সিটকানির মধ্যেই লুনা তো তার খাওয়া শুরু করে দিয়েছিল এবং আমরা দেখতে পাই যে লুনা তো গপ গপ করে খাবার খেতে থাকে। এমনকি তার নিজের খাবার শেষ হয়ে গেলে সে তো ওই মেয়েদের ওখান থেকেও প্লেট তুলে আনে এবং সে মন ভরে খাবার খায়। এমনকি সব খাবার শেষ করার পরও লুনার পেটে তখনও জায়গা বেঁচেছিল। লুনা তো মনে মনে ভাবছিল যে আমার মা বাবা কোনোদিন আমাকে এত টেস্টি খাবার খাওয়ায়নি, সত্যি বড়লোক হওয়ার কি মজা। আমি একবার বড়লোক হয়ে যাই, তারপর আমি রোজ এই ধরনের টেস্টি টেস্টি খাবার খাবো। এবং লুনা তখনই বলে ওঠে যে আমাকে আরও 1 প্লেট খাবার দাও। এবং আর কোনো সন্দেহই ছিল না যে এই রাউন্ডটাতেও কে জিতেছে। এই রাউন্ডটাতেও বিজয়ী হয়েছিল অবশ্যই লুনা। এবং দাদিমা তো অপরদিকে এই খবর পেয়ে খুব নাচতে থাকে যে সত্যি মেয়েটাও কিউট আছে, তুমিও কিউট আছো, তোমাদের দুজনের বাচ্চাও কিউট কিউট হবে। এবার আমরা থার্ড রাউন্ডে এসে পৌঁছাই এবং থার্ড রাউন্ডটা ছিল বুদ্ধিমত্তার রাউন্ড, মানে কে পড়াশোনায় কত ভালো। এবার অন্যান্য বড় লোকের যে মেয়েরা ছিল তারা তো বলে ওঠে যে এই মেয়েটা দৌড়, খাওয়া দাওয়া এইসব কিছুতে ভালো করতে পেরেছে, কারণ ওর জীবনে এগুলোর তো খুব অভাব ছিল, গরিব মেয়ে খেতে পায় না তাই বেশি বেশি খেয়ে নিয়েছে। কিন্তু পড়াশোনার দিক থেকে আমাদেরও মাত দিতে পারবে না, কারণ আমরা বিদেশের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছি, সুতরাং এই সমস্ত পরীক্ষা দেওয়া আমাদের কাছে কোনো ব্যাপারই না।
এবং লুনা তো প্রশ্নপত্র দেখে বলে ওঠে যে সত্যি আমি এতবার সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এতবার চেষ্টা করেও একবারও পাশ করতে পারিনি। কিন্তু এরকম সোজা কোয়েশ্চেন পেপার যদি হতো তাহলে আমি 100 বছর আগেই পাশ করে যেতাম। এবং এই বলে লুনা তো ঠাই ঠাই করে পরীক্ষায় লিখতে শুরু করে এবং আমরা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ফলাফল ঘোষণা দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই যে ওই তিনজন 65, 75 এরকম টাইপের নাম্বার পেয়েছিল, কিন্তু একমাত্র লুনাই পেয়েছিল 100-তে 100। এবং লুনা তো সেই নাম্বার পেয়ে খুব নাচ দেয়, কিন্তু তখনই নোরা বলে ওঠে যে হ্যাঁ, এখন পরীক্ষায় পাশ করে নেচে কি লাভ, সিভিল সার্ভিস পরীক্ষায় তো তুমি পাশ করতে পারোনি, সুতরাং ওই পরীক্ষা দিলে তোমাকে আবারও কাঁদতেই হবে। এবং লুনা তো তখনই তাকে হেভি ভয় দেখিয়ে বলে যে শোনো, আমি এখনো হাল ছেড়ে দিইনি, যদি ওই পরীক্ষায় একবার পাশ করতে পারি সবার আগে তোমাকেই মিষ্টি খাওয়াতে আসবো। এবার বাটলার লি তো লুনার এই পরীক্ষায় ফার্স্ট হওয়ার খবরও দাদিমাকে দিয়ে দেয় এবং দাদিমার তো আনন্দের কোনো ঠিকানাই ছিল না। কিন্তু এইবার যে 4th রাউন্ডটা হবে সেটাই হচ্ছে সবচেয়ে কঠিন রাউন্ড এবং দাদিমা মনে মনে প্রে করছিল যেন লুনাই এই রাউন্ডটা জেতে, কারণ এই রাউন্ডটা ছিল ধৈর্যের রাউন্ড। একটা মা হওয়ার প্রসেসটা খুবই ধৈর্যের প্রসেস, তাই জন্য এটাই ছিল সবচেয়ে কঠিন রাউন্ড, যেখানে তাদের 4জনকে কিছু ওয়েস্টার্ন কাটলারি দেওয়া হয়েছিল এবং কিভাবে সেটা সুন্দর করে একদম নিয়ম মতো সাজিয়ে রাখা হয় সেটাই তাদেরকে করতে হতো। এবং শুধুমাত্র প্লেসমেন্ট ঠিক থাকলেই হবে না, প্রত্যেকটা জিনিস যেন একদম মাপে মাপে মানে ইঞ্চি অনুযায়ী ঠিক জায়গায় থাকে, তেমনভাবে তাদেরকে ওই কাঁটা চামচ, ছুরি, প্লেট এগুলো সাজাতে হবে। এবার প্রত্যেকেই তো কাজে লেগে পড়ে। বড় লোকের যে মেয়েরা ছিল তারা তো এই সমস্ত ওয়েস্টার্ন এটিকেটে অভ্যস্ত ছিল, তাই জন্য তারা ভাবে যে এটা তাদের কাছে খুবই সহজ হবে এবং তারা সেই মতো কাজে লেগে পড়ে। অপরদিকে লুনাও তো তার কাজে লেগে পড়ে। আমরা দেখতে পাই যে প্রথমবার সকলেই প্লেটগুলো সাজিয়ে নেওয়ার পর তাদের সেটআপটা চেক করা হয় এবং বাটলার লিয়ের চোখ তো এমন ছিল যেটা একদম মেশিনের মতো ছিল, মানে এতটুকু এদিক ওদিকের ভুলও তার চোখ ধরে ফেলতে পারতো। প্রথম জনের সেটিংয়েই ভুল ধরা পড়ে, কিন্তু তার জন্য সকলেরই আবার সেটিং চেঞ্জ করে দেওয়া হয়, মানে প্রত্যেককেই আবার প্রথম থেকে সাজাতে হবে। এবং এখানেই ছিল ধৈর্যের আসল খেলা, যে এতবার তোমার সাজানোর জিনিসটা পরীক্ষা না করেই আবার নষ্ট করে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও ধৈর্য সহকারে তোমাকে প্রথম থেকেই সেই কাজটা শুরু করে আবারও করতে হবে। লুনা তো কোনো রকমেরই মুখ ভার না করে আবারও কাজ শুরু করে দেয়, কারণ এরকম অভিজ্ঞতা লুনার এর আগেও ছিল। লুনা এর আগে একটা কনভেনিয়েন্স স্টোরে কাজ করতো, যেখানে তাকে এইভাবেই মালপত্র সাজিয়ে রাখতে হতো। কাস্টমাররা তো এইসব কথা খুব একটা ভাবে না, তাই তারা একটা জিনিস নেওয়ার সময় অন্য জিনিসগুলো নষ্ট করে দিত, কিন্তু লুনা আবারও ধৈর্য সহকারে সেগুলো সাজিয়ে রাখতো, তাই জন্য লুনার ধৈর্য খুব একটা কম ছিল না। এবার লুনার নাম এতবার দাদিমার কাছে শুনতে শুনতেই অ্যালেক্স তো নিজেই সেখানে হাজির হয়েছিল, যে দেখি তো এই মেয়েটার ব্যাপারে দাদিমা এত কেন বলছে। এবং দাদিমা আর অ্যালেক্স দুজনেই লুকিয়ে লুকিয়ে লুনার কাজ দেখছিল। দাদিমা তো অ্যালেক্সকে দেখে ভাবে যে মনে হয় এই বৃক্ষের মনে এতদিনে ফুল ফুটেছে, কারণ এত মন দিয়ে যখন লুনাকে দেখছে তার মানে কিছু তো একটা ফিলিংস ওর মনে হয়েছে। এবার লুনা তো আবারও তার প্লেট, কাটলারি এইসব সাজিয়ে ফেলে, কিন্তু আবারও অন্যজনের চেকিনে ভুল ধরা পড়ে, তাই জন্য সকলকে আবার প্রথম থেকে শুরু করতে হয়। লুনা এতদিনে অনেক কঠিন কঠিন কাজ করেছিল, যেমন খাবার ডেলিভারি দেওয়ার কাজ বা হোটেলে একজন সার্ভারের কাজ, যেগুলো করে করে লুনার মধ্যে এই ধৈর্য ব্যাপারটা চলে এসেছিল। এবং অন্যান্য বড় লোকের মেয়েরা তো এতক্ষণে হালই ছেড়ে দেয় যে আমরা আর পারছি না, এক কাজ আমরা কতবার করব, কিন্তু লুনা শেষ অবধি হাল ছাড়ে না। এবং আমরা দেখতে পাই যে যতবারই লুনার প্লেট নষ্ট করে দেওয়া হোক না কেন, মানে আবার নতুন করে শুরু করতে হোক না কেন, লুনা তাই করে এবং আলটিমেটলি লুনা একদম পারফেক্টভাবে প্লেট সাজাতে পারে এবং এই রাউন্ডেও লুনা প্রথম হয়। সুতরাং 4টে রাউন্ডেই প্রথম হয়ে লুনাই হয় এই কম্পিটিশনের আলটিমেট বিজয়ী, অর্থাৎ অ্যালেক্সের হবু স্ত্রী। এবং দাদিমার পছন্দ তো লুনাই ছিল, তাই দাদিমার তো খুশির আর ঠিকানাই ছিল না। দাদিমা সঙ্গে সঙ্গে বাটলার লিকে বলে যে এখনই হসপিটালের সব
সবচেয়ে এক্সপেন্সিভ রুমটা বুক করে ফেলো, যাতে লুনা প্রেগনেন্ট হলে আমাদের আর কোনো রকমের সমস্যা পোহাতে না হয়। এবার কম্পিটিশনের পর লুনা তো বাড়িতে ফিরে গেছিল এবং কিছু দিনের মধ্যেই তার কাছে বাটলার লিয়ের কল আসে যে একমাত্র লুনাই এই সব কটা টেস্টে পাশ করেছে এবং লুনাই হচ্ছে আলটিমেট বিজয়ী। সুতরাং লুনাকে এবার দাদিমার কাছে ইন্টারভিউ দিতে হবে। লুনা তো তার নাচ শুরু করে দেয় যে ইয়েস, এবার আমার বড়লোক হওয়া আর কেউ আটকাতে পারবে না। এবার এই ইনস্ট্যান্ট নুডল খাওয়ার দিন শেষ হলো। এবার পরের দিন সকাল সকাল লুনা তো পৌঁছে যায় বাই পরিবারের বাড়িতে এবং এত বড় ম্যানশন তো লুনা কখনো আগেই দেখেনি এবং সে তো দাদিমার সাথে দেখা করে। দাদিমা তাকে বলে যে লুনা, তোমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এই বাড়ির বংশ বিস্তার করা, কারণ প্রায় 8 জেনারেশন ধরে এই বাড়ির প্রত্যেকেরই কেবলমাত্র একটি করে ছেলে সন্তানই হয়েছে, তার বেশি হয়নি। তাই তোমার কাজ হচ্ছে যাতে আমরা আমাদের বংশটা একটু বিস্তার করতে পারি। এবং লুনা তো বলে ওঠে যে নিশ্চয়ই, আমি যত কটা পারবো তত কটা বাচ্চার জন্ম দেব। লুনা মনে মনে ভাবছিল যে যত বাচ্চার জন্ম দেব আমি তো তত মিলিয়ন টাকা কামাতে পারবো। এবং সে তো বলে যে আমি দরকার হলে 10টা বাচ্চারই জন্ম দেব। এবং তখনই সেখানে অ্যালেক্স আসে। এবার অ্যালেক্সকে দেখে লুনারও তো খুবই ভালো লাগে, কারণ অ্যালেক্স খুবই হ্যান্ডসাম ছিল। অ্যালেক্স তখনই লুনার দিকে একটা কন্ট্রাক্ট পেপার বাড়িয়ে দেয় এবং লুনা দেখে যে প্রেগনেন্ট হলেই সে 5 মিলিয়ন করে টাকা পাবে। এবং লুনা তো কন্ট্রাক্ট পেপার দেখেই মহা খুশি হয়ে যায়। সে তো চোখ বন্ধ করে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয় যে এখন থেকে আমার নতুন জীবন শুরু। এবং তারা ঠিক করে যে তারা যত শীঘ্র সম্ভব তাদের ম্যারেজ সার্টিফিকেটটা করিয়ে নেবে, যাতে লুনা তত তাড়াতাড়ি প্রেগনেন্ট হতে পারে। আমরা দেখতে পাই যে লুনার জন্য এই পরিবারের তরফ থেকে অনেক ধরনের দামি দামি জিনিস এই সব কিছুর বন্দোবস্ত করা হয়েছিল। এবং লুনা তো তখনই বাটলার লিকে বলে যে বাটলার লি, আমি কি আমার স্যালারির কিছুটা অ্যাডভান্স টাকা পেতে পারি? আসলে তাকে তো তার বাবার হসপিটালের বিলটা পে করতে হতো। এবং বাটলার লি তো তখনই তাকে একটা ব্ল্যাক কার্ড দেয় যে এটা দাদিমা লুনাকে দিতে বলেছে, লুনা তার ইচ্ছা মতো এখান থেকে খরচ করতে পারে। আর লুনার বাবার ব্যাপারেও দাদিমা এবং বাটলার লি অবগত। সুতরাং তারা লুনাকে কিছু না বলেই লুনার বাবাকে আগে থেকেই লাক্সারি একটা হসপিটালে শিফট করে দিয়েছে। এমনকি তার অপারেশনের সমস্ত খরচও পে করা হয়ে গেছে। সেটা নিয়ে লুনাকে আর এক্সট্রা করে কোনো চিন্তা করতে হবে না। লুনা তো ভাবে যে এত কিছু এরা করেছে, এত কিছুর তো দরকার ছিল না। বাটলার লি বলে ওঠে যে তোমাকে এখন থেকে এই সব নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, খালি এখন থেকে তোমার শরীরের উপর নজর দেবে, যাতে তোমার যেটা কাজ তুমি সেটা ভালোভাবে করতে পারো। এবার আমরা দেখতে পাই যে লুনার বাবার অপারেশন তো হয়ে গেছিল এবং লুনা তার বাবার সাথে হসপিটালে দেখা করতে আসে। কিন্তু লুনা তার বাবা মাকে এই ব্যাপারে, মানে সে যে একজনকে বিয়ে করছে, এরকম একটা ডিল করছে, কন্ট্রাক্ট করছে, এই ব্যাপারে কিছু বলে না। লুনার বাবা মা তো খুবই অবাক হয়ে যায় যে এত টাকা তুমি কি করে কামালে। এবং লুনা বলে যে আসলে আমি একটা নতুন কোম্পানিতে চাকরি পেয়েছি এবং সেখানের বসই আমাকে সাহায্য করেছে। আসলে লুনার এই ব্যাপারটা তার বাবা মাকে বলতে একটু লজ্জা বা দ্বিধাবোধ হচ্ছিল যে সে সন্তানের জন্ম দিয়ে টাকা কামাবে, তাই জন্যে লুনা সত্যি কথাটা তার বাবা মাকে বলে না। এবার পরের দিন অ্যালেক্স এবং লুনা ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে যায় এটা রেজিস্ট্রি করতে। লুনা মহানন্দে থাকলেও অ্যালেক্স কিন্তু একদমই স্টিফ হয়েছিল। মানে অ্যালেক্স আসলে খুবই ইন্ট্রোভার্ট টাইপের ছিল, তাই জন্য লুনার সাথে সে তখনও মন খুলে মিশতে পারছিল না। এবার অ্যালেক্স আর লুনার তো সরকারি মতে মানে অফিসিয়ালিও বিয়ে হয়ে যায় এবং লুনা বাড়িতে এসে তাদের বেডরুমে অপেক্ষা করছিল যে রাত তো অনেক হয়ে গেল, অ্যালেক্স কখন আসবে, কারণ তাকে তো তার মিশনটা মানে তার কন্ট্রাক্টের ডিলটা কমপ্লিট করতে হবে। এবার রাতের বেলা অ্যালেক্স তো তাদের ঘরে আসে এবং লুনা তো বেশ হট নাইট ড্রেস পরে তার জন্য অপেক্ষা করছিল যে তাড়াতাড়ি এসো। কিন্তু অ্যালেক্স তাকে কোনো পাত্তাই দেয় না। লুনা তো জোর করে তাকে টেনে নিয়ে তাকে কিস করার চেষ্টা করে। অ্যালেক্স তো তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। এবার আমরা পরের দিন সকালবেলার দৃশ্য দেখতে পাই। এখানে লুনাকে তো কোনো কাজই করতে হতো না, তাই লুনা খুবই আরামের জীবন কাটাচ্ছিল। লুনা ব্রেকফাস্ট টেবিলে এসে দেখে যে তার জন্য স্পেশাল একজন শেফকে রাখা হয়েছে এবং সেই শেফ ব্রেকফাস্টেই বলতে গেলে 10 রকমের পদ রান্না করে দিয়েছিল। এবং লুনা তো খাওয়া দাওয়া করতে ভালোই ব্যস্ত, তাই এত কিছু দিয়ে ব্রেকফাস্ট করে তার তো একদম মন ভরে যায়। ব্রেকফাস্ট করার পর সে তো আরামসে বাগানে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছিল।
ছিল এবং বাটলার লি তো তাকে বলতে গেলে হাতে ধরে মিল্কশেক খাইয়ে দেয়। তারপরই তার স্পেশাল স্পায়ের সময় হয়ে যায় এবং বিভিন্ন এক্সপেন্সিভ প্রোডাক্ট দিয়ে লুনাকে স্পাও করিয়ে দেওয়া হয়। সারা দিন ধরে খেতে খেতে আর আরাম করতে করতে লুনা টায়ার্ড হয়ে গেছিল এবং লুনা ভাবছিল যে অ্যালেক্স কতক্ষণে বাড়িতে আসবে, কারণ সে যদি তাড়াতাড়ি সন্তানের জন্ম দিতে না পারে তাহলে বলা যায় না তাকে বাড়ি থেকে বেরও করে দেওয়া হতে পারে। এবার রাতের বেলা অ্যালেক্স বাড়িতে আসে এবং লুনা তো তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু অ্যালেক্সের তো রোম্যান্স করায় কোনো ইন্টারেস্টই ছিল না এবং লুনা তো তখনই হিংস্র বাঘের মতো অ্যালেক্সের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অ্যালেক্স তো তাকে রীতিমতো ধাক্কা মেরে সরিয়ে দেয়। লুনা বলে ওঠে যে অ্যালেক্স, তুমি কি আমাকে জোর করে বিয়ে করেছো? তোমার কি আমাকে পছন্দ না? এবং এই কথা শুনে অ্যালেক্সের তো কান লাল হয়ে যায়, কারণ সে এতটাই লজ্জা পাচ্ছিল। লুনা তো তখনই মু মু করে বলে ওঠে যে তাহলে আমাকে কিস দাও, এবং অ্যালেক্স তো আরও লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু তারপরে সে লুনাকে কিস করে এবং আমরা দেখতে পাই যে আলটিমেটলি তাদের মধ্যে রোম্যান্স হয়। মানে অ্যালেক্স তার লাজুক স্বভাব একটু একটু করে কাটিয়ে উঠতে পারছিল। লুনা তো আগামী কয়েকদিন সারাক্ষণ অ্যালেক্সের সাথে রোম্যান্সই করতে থাকে, মানে বাড়িতে অফিসে দিনেতে রাতেতে যে কোনো সময়, যাতে তাড়াতাড়ি লুনা প্রেগনেন্ট হয়ে পড়তে পারে। এবং অ্যালেক্সের তো অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল এবং এইভাবেই দিন কাটছিল। এবার বাটলার লি তো একদিন লুনাকে বলে যে লুনাকে কিছু স্পেশাল কোর্সে ভর্তি করা হবে, যেহেতু লুনা এখন এত বড় একটা ধনী পরিবারের স্ত্রী, জন্য তার তো কিছু স্পেশাল স্কিল থাকা জরুরি। তা লুনা কি শিখবে? সে কি পিয়ানো শিখতে চায়, নাকি ডান্স শিখতে চায়, নাকি অন্য কিছু সিঙ্গিং এই জাতীয় কিছু শিখতে চায়? এবং লুনা তখনই বলে যে না, আমি এইসব কিছু শিখতে চাই না, আমি অন্য কিছু শিখতে চাই। লুনা মনে মনে ভাবে যে একবার বাচ্চা হয়ে গেলে যদি আমাকে এই পরিবার থেকে চলে যেতে বলা হয় তখন আমি সারাটা জীবন কিভাবে কাটাবো, তাই আমাকে এমন কিছু শিখে রাখতে হবে যাতে আমার উপার্জনের পথটা খোলা রাখে। তাই লুনা ঠিক করে যে সে ট্রাক্টর চালানো, ট্রাক চালানো এই ধরনের কাজ শিখবে এবং আমরা দেখতে পাই যে পরের দিন থেকে লুনা ট্রেনিং শুরু হয়ে যায়। সে তো খুব সহজেই ট্রাক চালানো, জেসিবি চালানো এগুলো শিখে যায়। এরপরে যে জিনিসটা লুনা শিখতে চায় সেটা হচ্ছে হ্যাকিং করা, এবং লুনা এথিক্যাল হ্যাকিংও খুব ভালোভাবে শিখে যায় এবং লুনা তো ধীরে ধীরে তার কোর্সগুলিতে খুবই দক্ষ হয়ে উঠেছিল। হ্যাকিংয়েও সে তো এ লেভেল সার্টিফিকেট পেয়ে যায়। অ্যালেক্স তো ভাবছিল যে লুনা হয়তো কোনো ফেমিনিন জিনিস শিখবে, যেমন ওই ফ্লাওয়ার বুকে বানানো বা স্টিচিং করা এই সব কিছু, কিন্তু লুনা যে একেবারে দস্যু ছিল সেটা অ্যালেক্স জানতো না। এরম করেই প্রায় 1 মাস তো কেটে যায় এবং আমরা 1 মাস পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে লুনা যে কারণে এই বাড়িতে এসেছিল, অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার জন্য, লুনার সেই ইচ্ছা পূরণ হয়। মানে লুনা প্রেগনেন্ট হয়ে পড়ে। লুনা তো খুবই আনন্দিত হয় যে ইয়েস, 5 মিলিয়ন টাকা এবার আমার পকেটে। এবং লুনা তো সঙ্গে সঙ্গে প্রেগনেন্সি টেস্ট করে সেটা বাটলার লিকে দেখায়। কিছুক্ষণের মধ্যেই লুনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ভালো করে চেকিং করানোর জন্য, কিন্তু হসপিটালে ডক্টর লুনাকে চেক করেই অবাক হয়ে যায়, কারণ লুনা একটা সন্তান না, 2টো সন্তান না, একেবারে 3টে সন্তানের মা হতে চলেছিল। লুনা তো সঙ্গে সঙ্গে হিসাব করতে থাকে যে 3টেই যদি ছেলে হয় তাহলে আমি কত টাকা পাবো, আর 3টেই যদি মেয়ে হয় তাহলে আমি কত টাকা পাবো। এবং বাটলার লি তো তাকে হিসাব করে বলে দেয় যে ম্যাডাম, আপনার ছেলে বা মেয়ে যাই হোক না কেন আপনি মোটামুটি 70 থেকে 90 মিলিয়ন টাকার মধ্যে তো পাচ্ছেনই। এই কথা শুনে লুনার তো আর আনন্দের ঠিক থাকে না। এবার এই খবর তো অ্যালেক্সকেও জানানো হয়। অ্যালেক্স সেই সময় একটা ইন্টারন্যাশনাল মিটিংয়ে ছিল এবং অ্যালেক্স তো চেঁচিয়ে ওঠে যে ইয়েস, এবার আমি বাবা হতে পারবো, এবং তারা সকলেই খুবই খুশি ছিল। এবং লুনাকে তো ঘন ঘন ডক্টরের কাছে চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এবং আমরা এরকমই একটা হসপিটালের দিনের দৃশ্য দেখতে পাই। এবার ওই হসপিটালেই আমরা ওই আগের 3 বড় লোকের মেয়েদের দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে তারা ওই হসপিটালে নানা রকমের প্লাস্টিক সার্জারি করতে গেছিল, কেউ থুতনি চেঞ্জ করতে, কেউ গাল চেঞ্জ করতে, কেউ নাক চেঞ্জ করতে, এবং তারা সেখান থেকে বেরিয়ে লুনাকে দেখতে পায়। তারা লুনার সাথে ডক্টরের কথোপকথন শুনে বুঝতে পারে যে লুনা প্রেগনেন্ট এবং তারা ভাবে যে এত তাড়াতাড়ি লুনা তো নিশ্চয়ই অ্যালেক্সের সন্তানের মা হতে পারে না, তার মানে নিশ্চয়ই লুনার আগে থেকে কারোর
সাথে সম্পর্ক ছিল এবং লুনা তারই সন্তানের মা। লুনা অ্যালেক্সকে ফাঁসাচ্ছে, তাই এই সত্যিটা তাদের অ্যালেক্সকে জানাতে হবে। তারা তো তখনই লুনাকে তিনজনে মিলে অপহরণ করে নেয় এবং একটা স্টোর রুমে নিয়ে গিয়ে লুনাকে হাত পা বাঁধিয়ে বসিয়ে রাখে এবং তারা লুনার সামনে একখানা লাইভ চালিয়ে দেয়। লুনা যা বলবে সেগুলো সবই লাইভ টেলিকাস্ট হচ্ছিল। তারা জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো যে তুমি কার সাথে এইসব করে এই সন্তানের জন্ম দিচ্ছ, এই সন্তানের বাবা কে? লুনা বলে ওঠে যে যেহেতু তোমরা এইসব ব্যাপারে জানতে এতটাই আগ্রহী, তাই আমি তোমাদের সব কিছু একদম ডিটেলসে বলবো, কিন্তু এগুলো কিন্তু ভীষণই স্পাইসি কথা, তাই তোমরা শুনে কন্ট্রোল করতে পারবে তো? এবং এই বলে লুনা তো তার রোমান্টিক রাতের বর্ণনা একদম লাইভ টেলিকাস্টেই দিতে শুরু করে দেয়। যে রাতের বেলা আমি তো একদম স্নান করে রেডি ছিলাম, আমার হ্যান্ডসাম হাজবেন্ড আসতেই আমি তার উপর ক্ষুধার্ত বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ি। এবং এই সব কথা শুনতে শুনতে ওই তিনজনের তো একদম কান গরম হয়ে গেছিল এবং এই লাইভ টেলিকাস্টটা শহরের সব বড় বড় জায়গায় দেখানো হচ্ছিল। তাই জন্য লুনাকে যে কিডন্যাপ করা হয়েছে সেটা অ্যালেক্স এবং বাকিরা খুব সহজেই জানতে পারে। এবার ওই তিনজন তো এইসব কথা শুনতে না পেরে ঘর থেকে বেরিয়ে যায় এবং লুনা তখনই তার ফোন নিয়ে তার লোকেশনটা সেন্ড করে দেয় বাটলার লিকে। কিছুক্ষণ পর তারা তো আবারও ফিরে আসে যে আমরা খুব ভালো করেই জানি যে তুমি এতক্ষণ বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিলে, সুতরাং সত্যি কথাটা এবার স্বীকার করেই নাও। এবার এতক্ষণ বসে বসে লুনা তো তার হাতের দড়ি খুলেই ফেলেছিল, তাই তারা তিনজন আসতেই লুনা ঝটকা মেরে উঠে পড়ে এবং সে একেবারে আইফির থুতনিতে, নোরার গালে আর বেলার নাকে ঠাঁই ঠাঁই করে ঘুষি মারে। মানে তাদের ঠিক যেই জায়গাগুলোতে প্লাস্টিক সার্জারি হয়েছিল সেই জায়গাগুলোতে। তারা তো চেঁচিয়ে ওঠে যে আমরা এত টাকা খরচা করে প্লাস্টিক সার্জারি করালাম আর তুমি আমাদের মুখগুলো নষ্ট করে দিতে চাইছো, তোমাকে আমরা ছাড়বো না। এবং তারা তো ঝাড়ু টাড়ু লাঠি যা হাতের কাছে পেয়েছিল সেই নিয়েই লুনাকে তাড়া করে। লুনা তো কোনো রকমে সেই কনস্ট্রাকশন সাইট থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসতেই সে সেখানে একখানা জেসিবি দেখতে পায়। এবার লুনা তো আগে থেকে এইসব চালানোর ট্রেনিং নিয়েই রেখেছিল, তাই তার এই ট্রেনিং বৃথা যায় না এবং সে ওই জেসিপি নিয়ে ওই তিন শয়তানিকে ফলো করে। তারপরে সে একটা ট্রাক দেখতে পায় এবং সে তো সেই ট্রাকে উঠে পড়ে। আমরা দেখতে পাই যে লুনা রীতিমতো ট্রাক নিয়ে অ্যালেক্সের কাছে পৌঁছে যায় এবং অ্যালেক্স তো সেখান থেকে লুনাকে উদ্ধার করে নিয়ে আসে। মানে লুনাকে উদ্ধার করার কোনো দরকার ছিল না, লুনা এমনি এমনি এসে গেছিল। এবার বাড়িতে এসে লুনা তো দাদিমা আর অ্যালেক্সকে সব কথা খুলে বলে এবং দাদিমা তো সঙ্গে সঙ্গে অ্যালেক্সকে হুকুম দেয় যাতে এই তিন পরিবারের সাথে আর কোনো ব্যবসায়িক সম্পর্ক না রাখা হয়, কারণ তারা বাই পরিবারের হবু সন্তানকে ক্ষতি করার চেষ্টা করেছে। অপরদিকে বাটলার লিও তো তার রেজিগনেশন লেটার নিয়ে চলে এসেছিল যে আমার গাফিলতির জন্যই এমনটা হয়েছে, তাই আমাকে আপনারা চাকরি থেকে বার করে দিন। কিন্তু লুনা তো কখনোই এমনটা করতে রাজি ছিল না, কারণ এতদিন বাটলার লি তাকে এত সাপোর্ট করেছে, এরকম ছোটোখাটো ভুল তো হতেই পারে। এবার লুনার তো প্রেগনেন্সির দিন এগোতে থাকে এবং আমরা দেখতে পাই যে লুনার তো প্রচুর আদর যত্ন হচ্ছিল। পুরো বাড়িতে প্রত্যেকটা টেবিলের কোনায় সব ধারালো জায়গায় প্রোটেকশন লাগিয়ে দেওয়া হয়েছিল। কেউ এই বাড়িতে চেঁচিয়ে কথা বলতো না, এমনকি যে সমস্ত মেয়েরা ছিল তারাও তো রীতিমতো পা টিপে টিপে হাঁটতো। প্রত্যেক দিন লুনার জন্য নানা রকমের টেস্টি এবং হেলদি খাবার দাবার রান্না করা হতো। দেখতে দেখতে লুনার পেটটা তো অনেকটাই বড় হয়ে যায়, কারণ তার তো একটা না দুটো না বরং তিনটে মানে কিনা ট্রিপলেটস জন্ম নিচ্ছিল। আমরা দেখতে পাই যে অ্যালেক্সও তো লুনার প্রতি খুবই কেয়ারিং ছিল। অ্যালেক্সের যে লাজুক ইন্ট্রোভার্ট স্বভাবটা ছিল সেটা সে আস্তে আস্তে কাটিয়ে উঠছিল এবং লুনার সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। এমনকি অ্যালেক্স তো লুনাকে এটাও সাজেস্ট করে যে তিনটে বাচ্চার মধ্যে থেকে সে যদি একটাকে নষ্ট করে ফেলতে চায় করতে পারে, কারণ এরকম প্রেগনেন্সি পরবর্তীকালে খুবই কমপ্লিকেটেড হয়ে যায় আর লুনার প্রাণটা বাঁচানো তো সবচেয়ে আগে দরকার। কিন্তু লুনা তাতে রাজি হয় না। লুনা বলে ওঠে যে এটা কি করে সম্ভব, কারণ সেই 3 নম্বর বাচ্চাটাও তো আমার সন্তান, তাকে তো আমি নিজের গর্ভেই বড় করেছি, তাহলে হঠাৎ করে শেষ মুহূর্তে এসে আমি তো তার এরকম ক্ষতি করতে পারি না। আমি নিজের যথেষ্ট যত্ন নিচ্ছি, তাই আমার 3টে বাচ্চাই সুস্থভাবে জন্ম নেবে। প্রেগনেন্সি শেষের দিনগুলোতে অ্যালেক্স তো অফিস থেকেও ছুটি নিয়ে নিয়েছিল এবং সে তো পুরোটা সময় লুনার সাথেই স্পেন্ড করছিল, যাতে সে লুনার দেখভাল করতে পারে, তার যত্ন করতে পারে। এবং এমন করেই দিন যাচ্ছিল।
এবং আমরা দেখতে পাই শেষ অবধি সেই দিনটা চলেই আসে যেদিন লুনা তার সন্তানদের জন্ম দেবে। লুনাকে তো তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং অ্যালেক্স আর দাদিমা তো খুবই চিন্তিতভাবে রুমের বাইরে দাঁড়িয়েছিল। আমরা দেখতে পাই যে লুনাকে বার করার সাথে সাথেই অ্যালেক্স তো আগে গিয়ে তাকে আদর করে যে তুমি ঠিক আছো তো, তোমার কোনো কষ্ট হয়নি তো। এবং কিছুক্ষণের মধ্যেই লুনার 3টে গুলুমুলু বেবিকে বাইরে নিয়ে আসা হয়। আমরা দেখতে পাই যে লুনার বাচ্চারা তো ভীষণই কিউট ছিল এবং তাদের উদ্দেশ্যেই এবং লুনার মা হওয়ার উদ্দেশ্যে অ্যালেক্স এবং বাই পরিবারের তরফ থেকে একটা বিশাল বড় ব্যাংকুয়েটের আয়োজন করা হয়েছিল। এবং আমরা দেখতে পাই যে তার কন্ট্রাক্ট মতো লুনা 3 ছেলের জন্ম দিয়ে 3 তিরিক্ষে 90 মিলিয়ন টাকাও পেয়ে গেছিল এবং লুনা তো সেই টাকা নিয়ে খুবই খুশি ছিল। এবং ব্যাংকুয়েটে লুনার হাতে চলে এসেছিল সেই ব্ল্যাক কার্ড যাতে কিনা 90 মিলিয়ন টাকা ছিল। কিন্তু সেই ব্যাংকুয়েটেই লুনা তার পরিচিত একজনকে দেখতে পায়। আমরা দেখতে পাই সেই ব্যাংকুয়েটে লুনার মা এবং বাবা কর্মচারী হিসেবে মানে ওয়েটার হিসেবে কাজ করতে এসেছিল। এবার লুনার মা তো তাকে দেখে বলে ওঠে যে লুনা, তুমি এখানে কি করছো? আর তুমি এত সুন্দর গাউন পরে এখানে, আর তোমার সাথে যে লোকটা ছিল সেটা তো বাই পরিবারের ছেলে, তোমার তাদের সাথে কি সম্পর্ক? লুনা তো বলে ওঠে যে তোমরা এখানে কি করছো, আর তোমরা এখানে ওয়েটারের কাজ কেন করছো? আমি তো তোমাদের প্রতি মাসের খরচা পাঠিয়েই দিই, তারপরেও তোমরা এখানে এত কষ্ট কেন করছো? লুনার বাবা বলে ওঠে যে তুমি কত কষ্ট করে টাকা ইনকাম করো, সেগুলো আমরা কিচ্ছু খরচ করতে চাই না, সেগুলো আমরা ভবিষ্যতের জন্য জমাচ্ছি। যতদিন আমরা নিজেরা কাজ করতে পারবো ততদিন আমরা কাজ করতে চাই, তাই জন্যই তো আমরা এখানে কাজ করতে এসেছি, আমরা তোমার বোঝা হতে চাই না। কিন্তু তুমি এখানে কি করছো? লুনার বাচ্চা হয়ে যাওয়ার কথা বা তার বিয়ের কথা তো তার বাবা মা জানতো না। লুনার বাবা বলে ওঠে যে এই 3টে বাচ্চা কি তোমার? এবার তারা তো ভাবছিল যে লুনা হয়তো নিজেকে বিক্রি করে দিয়েছে কাইন্ড অফ তার বাবার চিকিৎসা করানোর জন্য। তারা তো প্রথমে খুবই কষ্ট পায় যে লুনা তুমি এত বড় এরকম ভয়ানক একটা সিদ্ধান্ত কেন নিলে। এবং তখনই সেখানে অ্যালেক্স আসে। অ্যালেক্স তো লুনার বাবা মাকে বাবা মা বলেই সম্বোধন করে এবং অ্যালেক্স বলে ওঠে যে বাবা মা, আমি লুনার স্বামী এবং আমি সত্যি লুনাকে ভালোবাসি, তাকে কেয়ার করি না, আমার স্ত্রী। আমি কেবলমাত্র তাকে সন্তান জন্ম দেওয়ার জন্যই বিয়ে করিনি, আমি তাকে সারা জীবন ভালো রাখার দায়িত্বও নিয়েছি। এবং এই কথা শুনে লুনার বাবা মা তো আশ্বস্ত হয় এবং তারা তো কেঁদে ফেলে যে তাদের মেয়ে এত ভালো একটা পরিবারে বিয়ে করেছে, এমনকি তাদের 3টে গোলুমলু নাতিও হয়ে গেছে। অ্যালেক্স তো তখনই লুনার বাবা মাকে তাদের সাথেই থাকার কথা বলে যাতে তারা হ্যাপিলি একটা পরিবার হিসেবে থাকতে পারে। ততক্ষণে সেখানে তো দাদিমাও চলে এসেছিল এবং দাদিমাও তো লুনাকে খুবই ভালোবাসতো এবং দাদিমাও লুনার বাবা মাকে একসাথে থাকার কথা বলে যে গ্র্যান্ডপা গ্র্যান্ডমায়ের ভালোবাসাটা তো একটা আলাদা রকমেরই ভালোবাসা, তো এই বাচ্চারা যদি তাদের দাদু দিদার ভালোবাসা পেয়ে বড় হয় তাহলে তো তারা অনেক ভালো মানুষ হবে। এবং আমরা দেখতে পাই যে এই কুচু পুচু বেবিদের নিয়ে লুনা এবং অ্যালেক্স তো খুব হ্যাপি ছিল, কিন্তু তারা একটু সমস্যাতেও ছিল কারণ 3টে বাচ্চা সামলানো মুখের কথা ছিল না। একটা যখন কাঁদে 3টেই কাঁদতে শুরু করে, একটাকে লুনা খাওয়াতে না খাওয়াতেই অন্যটা পটি করে ফেলে, কিন্তু অ্যালেক্স লুনাকে বাচ্চা সামলাতে অনেকই সাহায্য করেছিল। এবার এরকম ভাবেই সুখে তারা দিন কাটাচ্ছিল এবং দাদিমা তো তখনই বলে ওঠে যে লুনা, তোমার তো 3টেই ছেলে হয়েছে, তোমরা কি একটা মেয়ের জন্য ট্রাই করবে নাকি? আসলে আমি ভাবছিলাম যে 3টে ছেলের মাঝে যদি তাদের একটা বোন থাকে তাহলে তো তাকে আমরা একদম রাজকুমারীর মতো বড় করব, আর তোমার তো এখনো বয়স আছে, তাই তুমি যদি একটা বেবির জন্য ট্রাই করো তাহলে ভালোই হয়। লুনা তো তখনই মনে মনে ভাবে যে একটা মেয়ে হলে 20 মিলিয়ন টাকাও তো আমি পাবো, সেটাও তো ভুললে হবে না, তাই একটা মেয়ে ট্রাই করা যেতেই পারে। কিন্তু অ্যালেক্সের তো এইসবে একদমই ইন্টারেস্ট ছিল না, কারণ 3টে বাচ্চা অলরেডি হয়ে গেছে এবং তাকে সামলাতে সামলাতে তাদের অবস্থা খারাপ। অ্যালেক্স বলে ওঠে যে দাদিমা, লুনার শরীরটাও তো দেখতে হবে, ও অলরেডি একটা ট্রিপলেটের জন্ম দিয়েছে, এখনও আরও একটা বাচ্চা কনসিভ করতে পারবে, এবার সেটা সামলাতে পারবে কিনা সেটাও তো একটা ব্যাপার। কিন্তু লুনা তো এক কথাতেই রাজি হয়ে যায়। আমরা দেখতে পাই যে কিছু দিনের মধ্যে লুনা আবারও প্রেগনেন্ট হয়ে পড়ে এবং লুনা তো তাতে খুবই খুশি ছিল। দাদিমা তো আরও খুশি হয় যে এবার একটা গোলুমলু রাজকুমারী জানি লুনার হয়। এবং লুনা তারপরই ডক্টরের কাছে চেক আপ করতে যায়, কিন্তু ডক্টর লুনাকে চেক আপ করে একদমই অবাক হয়ে যায়, কারণ এইবার লুনার একটা না দুটো না 3টে না বরং 4টে বাচ্চা হওয়ার কথা ছিল। ডাক্তার তো অ্যালেক্সকে বলে যে আপনি নিজেই দেখে নিন যে কটা বাচ্চা হবে। অ্যালেক্স, লুনা, ডক্টর সকলেই শকে চলে গেছিল যে এটা কি করে সম্ভব, এবং লুনা তো ভাবে যে 4
চারটে, তিনটে নিয়েই আমরা পারছি না, আবারও চারটে। এবং এই খবর শুনে গ্র্যান্ডমারও তো প্রায় হার্ট অ্যাটাক হয়েই যাচ্ছিল যে অলরেডি তিনটে ছেলে, আবারও চারটে, লুনার এই ছোট্ট দেহটা সেটা কি সামলাতে পারবে? কিন্তু লুনা তো যথেষ্ট শক্তিশালী এবং ফিজিক্যালি স্ট্রং ছিল। আমরা দেখতে পাই যে এইবারে লুনার প্রেগনেন্সিতে আরও বেশি করে প্রোটেকশন নেওয়া হয় যাতে করে লুনার কোনো ক্ষতি না হয়। এদিকে তো লুনার তিনটে বেবি ছিলই, ওদিকে আরও চারটে আসতে চলেছে। এইবারের প্রেগনেন্সিটা লুনার জন্য খুবই টাফ ছিল। শেষের দিকে সে তো একদমই বিছানা থেকে উঠতেই পারছিল না, তার পেটটা এতটাই ফুলে গেছিল। কিন্তু অ্যালেক্স তো পুরোটা টাইম তার সাথে ছিল, তাকে খাইয়ে দেওয়া, তাকে সেবা করা, সব কিছু লুনা করছিল। এমনকি ডক্টরও এখন বাড়িতে এসেই লুনাকে চেক করে যেত। এইভাবেই 9 মাস দেখতে দেখতে কেটে যায় এবং আমরা দেখতে পাই আবারও লুনার বাচ্চা জন্ম দেওয়ার সেই দিন চলে আসে। এবং এবার লুনার চারটে সন্তান জন্ম নেয়, যাদের মধ্যে দুটো ছেলে এবং দুটো মেয়ে জন্ম নিয়েছিল। লুনার প্রথম ধাপের ছেলেরা তো ততদিনে 1-1.5 বছর বয়স হয়ে গেছিল, মানে কিছুটা বড় হয়ে গেছিল এবং তাদের দুষ্টুমি আরো বেশি হয়ে গেছিল। এদিকে তার দ্বিতীয় ধাপের যে ছেলে মেয়েরা তারা তো একদম পুচকু ছিল এবং লুনাদের বাড়িটা এখন আর বাড়ি না, বলা যায় একটা কিন্ডারগার্টেন নার্সারি হয়ে গেছিল। গ্র্যান্ডমা তো নিজেই এইসব সামলাতে পারে না এবং সে লুনাকে বলে যে লুনা, এমনিতেই আমার হার্টের প্রবলেম, এত হইচই আমি নিতে পারছি না, আমি কিছুদিনের জন্য বিদেশ ঘুরে আসি, আমি রোজ কল করে তোমার খবর নেব। মানে যে দাদি লুনাকে এত উৎসাহিত করছিল বাচ্চার জন্য, সেই দাদি এই সমস্ত দায়িত্ব দেখে ভেঙে যায় এবং বেশিরভাগ দায়িত্বই অ্যালেক্সের কাঁধে গিয়ে পড়ে। অ্যালেক্স এবং অন্যান্য কর্মচারীরা তো বাচ্চাদের সামলাতে একদম হিমশিম খাচ্ছিল এবং তখনই লুনা তাদের একটা নির্দিষ্ট টাইম টেবিল বানিয়ে দেয় যে এই সময় সকলে পড়বে, প্রত্যেকের জন্য একটা করে নির্দিষ্ট ন্যানি রাখা থাকবে, এই সময় সকলে খাবে এবং প্রত্যেকটা কাজ একদম টাইম মতো, রুটিন মতো হবে। এবং এই পদ্ধতি অ্যাপ্লাই করার পর আস্তে আস্তে লুনাদের বাড়িটা আবারও নিজস্ব ছন্দে ফিরে আসে এবং লুনা আর অ্যালেক্সও শান্তি পায়। এবার দাদিমাও তো ততদিনে ফিরে আসে এবং বাড়ির এই অবস্থা দেখে অবাক হয়ে যায় যে সত্যি এটা আমাদের বাড়ি, লুনা সত্যিই কামাল করে দেখিয়েছে, এখন আর এই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হবে না। লুনার অ্যাকাউন্ট ব্যালেন্সও ততদিনে 100 মিলিয়নের বেশি হয়ে গেছিল, তাই লুনা তো মহা আনন্দে ছিল। এবার আমরা রাতের বেলা অ্যালেক্স আর লুনাকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে অ্যালেক্স তো খুবই খুশি ছিল, কারণ এতদিনে তাদের সংসারটা পুরো একদম ভরে উঠেছিল। অ্যালেক্স বলে যে তাহলে বলো আজকে রাতটা আমরা কিভাবে সেলিব্রেট করব। এবং এই বলে অ্যালেক্স তো লুনাকে কিস করে এবং তারা আবারও ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং কিছু মাসের মধ্যে লুনা আবারও প্রেগনেন্ট হয়ে পড়ে। সকালবেলায় লুনার তো বমি বমি ভাব আসছিল এবং গত 2বারের অভিজ্ঞতা থেকে লুনা তো সহজেই বুঝতে পারে যে সে আবারও প্রেগনেন্ট হতে চলেছে। সে তো তাড়াতাড়ি টেস্ট করে এবং সে দেখে যে সত্যি সে প্রেগনেন্ট। সে তো পুরো দোষটা অ্যালেক্সের ওপরে চাপাচ্ছিল এবং অ্যালেক্স ঠিক করে যে এতবার প্রেগনেন্ট হওয়া লুনার শরীরের পক্ষে তো ঠিক না, তাই এইবার তারা বাচ্চাটা অ্যাবর্ট করিয়ে দেবে। তারা তো দাদির কাছে গিয়ে এই কথাই বলে যে লুনা আবারও প্রেগনেন্ট হয়েছে, কিন্তু এই সন্তানটা তারা রাখতে চায় না, কারণ লুনার পক্ষে এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু দাদিমা এই কথায় খুবই রেগে যায় যে একটা সন্তানের প্রাণ আমরা নষ্ট করতে পারি না, তাছাড়া ও আমাদের বাই পরিবারের ভবিষ্যৎ, যেই হোক না কেন তোমরা এইভাবে একটা সন্তান নষ্ট করতে পারো না, আমি কখনোই এটা মেনে নেব না। কিন্তু অ্যালেক্স তো তার দাদিমার বিরুদ্ধে রুখে দাঁড়ায় যে আমি কখনোই লুনাকে বাচ্চা জন্ম দেওয়ার মেশিনে রূপান্তরিত করতে পারবো না, লুনার ওপর দিয়ে যা গেছে সেটার পরে কখনোই আমি ওকে আর কষ্ট পেতে দেব না। দাদিমা তো সঙ্গে সঙ্গে লাঠি তুলে তাদের মারতে যাচ্ছিল, কিন্তু অ্যালেক্স তাদেরকে থামিয়ে দেয় এবং সে দাদিমাকে এইখান থেকে বেরিয়ে অন্য জায়গায় গিয়ে থাকতে বলে। অ্যালেক্স বলে যে লুনার ভালো থাকাটাই সবার আগে। এবার তারা তো লুনাকে হসপিটালে নিয়ে যায় অ্যাবর্শন করানোর জন্য, কিন্তু তখনই লুনার কাছে কল আসে যে দাদিমাও এই হসপিটালেই ভর্তি এবং তার একটা হার্ট অ্যাটাক হয়েছে। আসলে আগের দিনের ওইসব ঘটনার ফলে দাদিমার হার্ট অ্যাটাক হয়েছিল। এবার এই ঘটনার ফলে লুনা এবং অ্যালেক্স দুজনেই তো খুব ইমোশনাল হয়ে পড়ে এবং বাটলার লি তখনই লুনাকে বাচ্চাদের এক জোড়া জুতো দেয় যে দাদিমা একদম শেষ মুহূর্তে আমাকে এটাই দিয়েছিল। তাহলে দাদিমাও এই সন্তানটিকে নষ্ট হতে দিতে চাইছিল না এবং লুনা তো তখনই মনে মনে ঠিক করে যে না, আমি এই সন্তান নষ্ট করব না। সে দাদিমার হাত ধরে বলে ওঠে যে দাদিমা, আমি আবারও তোমাকে সেই এক নাতিপুতি পাওয়ার আনন্দ দেব।
এবং আস্তে আস্তে দাদিমার শরীরের অবস্থা বেটার হতে থাকে। দাদিমা যখন জানতে পারে যে লুনারা এই সিদ্ধান্ত নিয়েছে, সে তো খুবই খুশি হয়। আমরা দেখতে পাই যে লুনা আবারও আল্ট্রাসাউন্ড করাতে যায় এবং সেখানে গিয়ে দেখা যায় যে এবারে অন্তত লুনার একটাই বাচ্চা হবে। কিন্তু তখনই ডক্টর খেয়াল করে যে না, এবারেও একটা না, এবারেও লুনা টুইন সন্তানের জন্ম দেবে। একবার 3টে, একবার 4টে এবং এবারে 2টো। কিন্তু এই 3টে-4টের তুলনায় লুনার তো এবার কোনো ব্যাপারই ছিল না। লুনা তো অপারেশন থিয়েটারে একদম কোল্ড বোবা খেতে খেতে সন্তানের জন্ম দেয়। মানে ডক্টররা তাকে কি সামলাবে, সেই পারলে ডক্টরদের সামলে দেয়। লুনার আবারও 2টো পুচকু বাচ্চার জন্ম হয় এবং লুনার বাড়িতে তো এখন 1টা-2টো না, বরং 9টা বাচ্চা ঘুরে বেড়াচ্ছিল এবং তাদের পুরো বাড়িটা বাচ্চাদের আওয়াজে একদম সরগরম হয়ে থাকতে সবসময়। এবং দাদি আর অ্যালেক্স যেটা ভেবে লুনাকে এনেছিল, লুনা তো তার থেকে অনেক বেশি করে দেখিয়েছিল এবং এভাবেই তারা হ্যাপি ফ্যামিলি হয়ে তাদের মিষ্টি মিষ্টি বাচ্চাদের নিয়ে জীবন কাটাতে থাকে। এবং এখানেই আমাদের এই গল্প শেষ হয়। আমরা দেখতে পাই যে লাস্ট মোমেন্টে অ্যালেক্স তো তার অর্ধেক শেয়ার, মানে তার সম্পত্তির অর্ধেক ভাগ লুনার নামেই লিখে দেয়। এবং অ্যালেক্সও আর আগের মতো ওরকম ইন্ট্রোভার্ট লাজুক টাইপের ছিল না, সে লুনার প্রতি পুরোপুরি ওয়ার্ম হয়ে গেছিল এবং লুনার কাছে ভালোবাসা, সংসার, বাচ্চা কাচ্চা, পয়সা কোনো কিছুরই আর অভাব ছিল না। এবং লুনা এভাবেই হ্যাপিলি তার জীবনটা কাটায়। এবং এখানেই আমাদের এই মজাদার মিষ্টি ড্রামাটা শেষ হয়। তো তোমরা কমেন্ট করে জানিও তো যে তোমাদের কি প্ল্যান আছে, তোমরা ফিউচারে কটা বেবি চাও, কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর ড্রামাটা ভালো লাগলে এক্ষুনি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনটা অন করে দাও, তাহলে কিন্তু নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।